মধুমতি এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। ভাঙ্গা হয়ে ঢাকা অভিমুখে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। শুভ সকাল। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব মধুমতি এক্সপ্রেসের নতুন রেকে। মধুমতি এক্সপ্রেস তার জন্মলগ্ন থেকেই যে ভ্যাকুয়াম রেক নিয়ে চলাচল করত, দীর্ঘদিন পর তার অবসান ঘটতে যাচ্ছে আজকেই। তো সেই জন্য আমি আজকেই চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এই সুদৃশ্য স্টেশন থেকেই আজকে যাত্রা করব ঢাকা অভিমুখে মধুমতি এক্সপ্রেসের নতুন রেকে। এই রেকটি হচ্ছে, এর আগে ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস, যেটা সেই বাংলাবান্ধা এক্সপ্রেসের সাথে ছিল, সেটি ছেড়ে দিয়ে বর্তমানে মধুমতি এক্সপ্রেসের সাথে এই রেককে যুক্ত করা হয়েছে। তো চলুন ইন্দোনেশিয়ান ইনকা রেকটি কেমন হয় এবং যাত্রা কেমন হয় সেটি উপভোগ করি, স্টেশনে প্রবেশ করি। এই হচ্ছে সুদৃশ্য রাজশাহী স্টেশন। রাজশাহী স্টেশনে কোনো ডিসপ্লে বোর্ড নেই ঢাকার মতো, তবে এখানে নিয়মিত মানে প্রতি মিনিটেই মাইকে কিন্তু বলতে থাকে কখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। সমস্ত যাত্রী সামগ্রী অবতরণ রেলওয়ে স্টেশন চত্বর একটি সংরক্ষিত এলাকা। ট্রেন ও স্টেশন চত্বরে ধূমপান করা নিষিদ্ধ। যাত্রী সামগ্রী ট্রেন ও স্টেশন চত্বরে ধূমপান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস স্লিপার। দিনের বেলা এখানে 4টা সিট হবে, আর এই পাশে 4টা 8টা। আর রাতের বেলা, যেহেতু রাতের বেলা মধুমতি চলাচল করে না, তাই এটা বার্থ হিসেবে ব্যবহার হবে না। রাতের বেলা হলে এখানে 1টা 2টা 3টা 4টা বার্থ হিসেবে ব্যবহৃত হতো। এই হলো ইনকারেকের যে কেবিন কোচ, সেই কেবিন কোচ। আর এখানে উপরের বার্থে ওঠার জন্য সিঁড়ি দেওয়া আছে। আর এখানে সিলিং ল্যাম্প, সিলিং ফ্যান সুইচ। এটা হলো এসি চেয়ার কার। এসি চেয়ার কার অনেকটা নন এসি যে চেয়ার কার আছে তার মতোই। লেগ স্পেস আমার কাছে মনে হচ্ছে কিছুটা বেশি। তাছাড়া এখানে আরেকটি জিনিস, যেটা ডাইনিং ট্রে থাকার কথা, তবে ডাইনিং ট্রে নেই। ডাইনিং ট্রে থাকলে এটা ভালো হতো। তাছাড়া পাওয়ার সকেট ইন কার রেকে অ্যাভেলেবেল, মানে সবগুলা সিটের সাথেই থাকে। এবারে ওয়াশরুমটা দেখে নেই, ওয়াশরুম বা টয়লেট। এখানে এগুলো হচ্ছে সব বায়ো টয়লেট। এখানে আয়না সমেত বেসিন আছে। এই ওয়াশরুমটা একটু জায়গা আছে, কিছু কিছু রেক আছে একদম মানে ওয়াশরুমটা জায়গাটা খুবই ছোট থাকে। এটা সেরকম ছোট না, মোটামুটি ভাবে বড়। আর সব থেকে বেশি আসন সংখ্যা দেখা যায় এই শোভন চেয়ার শ্রেণীতে। এই হলো সেই শোভন চেয়ার শ্রেণী। এই হচ্ছে শোভন চেয়ারের কোচগুলো। এক পাশে 3টি আর এক পাশে 2টি সিট। এটা হলো মধুমতির পুরাতন রেক, যে রেকটি এখন পড়ে আছে। প্রথমবারের মতো
পতাকা উড়লো নতুন রেকে মধুমতি এক্সপ্রেসের। এবং প্রথমবারের মতো হুইসেল বাজলো। আমার কোচ পড়েছে একদম সামনের দিকে, একদম ঠিক ঘড়িতে 6:40 গার্ড সাহেব কিন্তু হুইসেল এবং সবুজ পতাকা দেখিয়ে দিয়েছেন এবং ওয়্যারলেসে বলে দিয়েছে ছেড়ে দিতে, এবং ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। মধুমতি এক্সপ্রেসের নতুন রেকে এই প্রথমবারের মতো রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং সেই সাথে সেই যাত্রার সাক্ষী হয়ে দেখলাম আমি। এই সুদৃশ্য এবং পরিচ্ছন্ন শহর রাজশাহীকে বিদায় দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, এবং একদম সঠিক সময় আমাদের যাত্রা শুরু হলো। মধুমতি এক্সপ্রেসের যে ট্র্যাডিশন দীর্ঘদিনের, সেই ট্র্যাডিশন বজায় থাকলো। রাজশাহী থেকে এই পুরোনো লাইন দিয়েই প্রায় 80 কিলোমিটার গতিবেগ নিয়ে মধুমতি এক্সপ্রেস এগিয়ে যাচ্ছে। শোভন চেয়ারের সিটে কিন্তু বসে বেশ আরাম, আর শোভন চেয়ার, এসি চেয়ার ঘুরে ফিরে একই রকম, শুধু এয়ার কন্ডিশন আর নন এয়ার কন্ডিশন। এছাড়া এই ইনকার রেখে আর তেমন কোনো পার্থক্যই নেই। ঠিক যেমন প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস যেটা, আর হচ্ছে এসি কেবিন, শুধুমাত্র এসি কেবিনে এসি আছে, আর যেটা ফার্স্ট ক্লাস সেটাতে কোনো এসি নেই। আড়ালি স্টেশন পার হচ্ছি।
অর্থাৎ আমরা এখন চলে এসেছি আব্দুলপুর জাংশনের কাছাকাছি। আব্দুলপুর জাংশনে এসে আবারও দেখা হয়ে গেল তিতুমিরের সাথে, কারণ তিতুমির রাজশাহীতেই ছিল। এই তিতুমির আব্দুলপুর এসে লোকোমোটিভ ঘুরিয়ে তারপরে চিলাহাটির দিকে এগিয়ে যায়। ডান পাশে দেখা যাচ্ছে ঈশ্বরদী সিরাজগঞ্জ যে রেলপথ, অর্থাৎ বঙ্গবন্ধু সেতুর থেকে যেই রেলপথটি ঈশ্বরদীর দিকে এসেছে, সেই রেল লাইনটি ডান দিকে এসে ঈশ্বরদী জাংশনে এসে যুক্ত হবে। চলে আসলাম ঈশ্বরদী জাংশনের প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় ঠিক 7:40, অর্থাৎ রাজশাহী থেকে ঈশ্বরদী জাংশন পর্যন্ত আসতে সময় লাগলো বরাবর 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা সময় নিয়ে চলে আসলো মধুমতি এক্সপ্রেস, দুর্দান্ত গতি নিয়ে ছুটে আসলো। আর ঈশ্বরদী জাংশনে সবসময় মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা বিরতি হয়, এখনও হয়তো তার ব্যত্যয় হবে না। আর একটা জিনিস যা দেখলাম, যে নতুন গাড়ি নিয়ে আসলে যাত্রীদের মানে উন্মাদনা বা আগ্রহটা বেশি, সব কিছুই বেশি। যেমন আমার বা অন্যান্য অনেক মানুষজন ট্রেন দেখার জন্য চলে আসছে স্টেশনে। তবে রেলেরও আগ্রহ আছে, তো যতটা থাকার কথা আশা করেছিলাম ততটা নেই। যেমন আমি ভেবেছিলাম যে কোচগুলা হয়তো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে যাত্রার জন্য পাঠানো হবে, কিন্তু তেমন কিছু হয়নি। একদম যেমন ছিল তেমনই আছে। মধুমতি এক্সপ্রেসের আন্তনগর হলেও এর বিরতি স্টেশন কিছুটা বেশি, মানে অনেকটা মেল ট্রেনের মতো। তবে এই ট্রেনের সার্ভিস অনেক আগে থেকে বেশ ভালো এবং সময়ানুবর্তিতা অনেক বেশি, মানে খুব সময় মেনে চলে। আর এখন ঈশ্বরদী জাংশন থেকে এখানে সবুজ বাতি দিয়ে দিয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি, কাজেই যে কোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে। ঘড়িতে এখন সময় 8:02 বাকি। ঠিক ঘড়ির কাঁটায় যখন 8টা, তখন ঈশ্বরদী জাংশন থেকে আমাদের মধুমতি এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন পাকশি। ঈশ্বরদী জাংশনকে আমরা বিদায় দিয়ে দিলাম এবং সূর্য বেশ ভালোভাবেই উঠে যাচ্ছে। দিনের আলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে।
আসলাম পাকশি স্টেশনে। সবুজ বাতি জ্বলে গেছে এবং আমাদের ট্রেনের হুইসেলও দিয়ে দিয়েছে। 2 মিনিটের মতো ছোট্ট একটি বিরতি ছিল পাকশি স্টেশনে। পাকশি স্টেশনে যে পুলটি আছে, এই যে বাম পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হয় সেই পুলে। সেই পুল দিয়ে এই লাইনের নিচ দিয়ে ওই পারে যাওয়া যায়। ম্যাজিক বই, হাতের লেখা শেখার ম্যাজিক বই, বাচ্চাদের ম্যাজিক বই। নামাজ শিক্ষার বই, অজিফার বই, দোয়া দরুদের বই, বাচ্চাদের পড়ার বই, ছড়ার বই। চলে আসলাম ভেড়ামারা স্টেশনে। এই ভেড়ামারা স্টেশন একসময় জাংশন ছিল, যখন ভেড়ামারা থেকে দামোগদিয়া হয়ে রায়টা পর্যন্ত রেল লাইন চলাচল করতো বা রেল লাইন ছিল। এখন রেল লাইন না থাকার ফলে ভেড়ামারা সাধারণ স্টেশনে পরিণত হয়েছে।
ভাই তাড়াতাড়ি নামেন। আমাদের 7-8-9 তাই না? 7-8-9 এই দেখেন নাম দেখেন উঠাইছেন? ভেড়ামারা ছেড়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন মিরপুর। এই মিরপুর কিন্তু ঢাকার মিরপুর না, এই মিরপুর হচ্ছে কুষ্টিয়া জেলার অধীন একটি থানা। সেই মিরপুরে আমরা গিয়ে থামবো। দেখতে দেখতেই চলে আসলাম মিরপুর স্টেশনে। মিরপুর স্টেশনে ছোট্ট একটি বিরতি হবে, এরপরেই আমরা চলে যাব পোড়াদহ জংশনে। আর পোড়াদহ জংশনে যাওয়ার পরে লোকোমোটিভ শান্টিং করা হবে। এই শান্টিং করার বিষয়টি আমি আজকে আরও ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে বলবো এবং দেখানোর চেষ্টা করব। পোড়াদহ স্টেশনে আসার পরে ধরুন যে এদিকে হচ্ছে ভেড়ামারা, এদিক থেকে আমরা আসলাম। এখানে আসার পর মানে একদম লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন সহ রেকটিকে টেনে নিয়ে যাওয়া হয় ওইদিকে যাওয়ার পর ইঞ্জিন ওই সামনের দিকেই থাকে। ইঞ্জিন উল্টা ঠেলে নিয়ে আসে, রেকটাকে উল্টা ঠেলে নিয়ে এসে এখানে প্লেস করে। এখানে অবস্থান করানোর পর এই যে এখন ঠিক যে অবস্থায় আছে, এখন লোকোমোটিভকে খুলে নিয়ে কিন্তু ওইদিকে যাওয়া হয়েছে। যাওয়ার পর ওই যে ওই পাশে যে লাইনটি আছে, ওই পাশের লাইন দিয়ে একদম এই ট্রেনের সম্পূর্ণ সামনের দিকে চলে যাবে। যাওয়ার পরে সেখানে লোকোমোটিভকে আবার লাগানো হবে। লাগানোর পর এইদিকে হচ্ছে কুষ্টিয়া, এদিক দিয়ে কুষ্টিয়া হয়ে রাজবাড়ী হয়ে ভাঙা ঢাকা এদিকে যাত্রা করবে। এইভাবে হচ্ছে সম্পূর্ণরূপে লোকো রিভার্সাল বা যেটাকে শান্টিং বলে, এই শান্টিংটা এইভাবে হয় এই পোড়াদহতে। শান্টিংটা একটু ব্যতিক্রমধর্মী, এই জন্য হয়তো আমি এর আগে আর একটা মধুমতি এক্সপ্রেসের ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো আপনারা কেউ বুঝতে পারেননি, কয়েকজন প্রশ্ন করেছিলেন আমি দেখেছি। তাই আমি এই বিষয়টা আজকে আরেকটু পরিষ্কার করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। গার্ড সাহেব বাঁশি দিয়ে দিলেন, আর এখান থেকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে হলুদ বাতি জ্বলে গেছে, কাজেই ট্রেন ছেড়ে দিবে। ট্রেনে উঠি। ট্রেনের হুইসেল বেজে গেল এবং সেই সাথে আমাদের ট্রেন পোড়াদহ থেকে ইঞ্জিন শান্টিং করে এবারে রাজবাড়ী হয়ে ভাঙা এবং ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। চলে আসলাম বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে জগতী। এই হচ্ছে সেই জগতী স্টেশন। কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে থামলো। তবে এখানে বিষয় হচ্ছে এটাই, কুষ্টিয়া কোর্ট স্টেশনটা আসলে খুব বেশি বড় না, মানে লম্বায়। এই জন্য দেখা যাচ্ছে যে কুষ্টিয়া কোর্ট স্টেশনের পরে যে রেল গেট, সেই রেল গেট পার হয়ে আমি যেই কোচে আছি সেই কোচটি পড়েছে। মানে লোকো রিভার্স করার পরে আমার কোচ হয়ে গেছে একদম পিছনে, মানে আমার পিছনে হচ্ছে গার্ড ব্রেক, আমার পিছনের যে কোচটা সেটা হচ্ছে গার্ড ব্রেক। এই জন্যেই আর আজকে সম্ভবত লোড 11/22, মানে 11টি কোচ নিয়ে আমাদের যাত্রা হচ্ছে। প্ল্যাটফর্ম দেখে মনে হচ্ছে সর্বোচ্চ 9টা কোচ
কুষ্টিয়া কোর্ট স্টেশন ধারণ করতে পারবো, এর বেশি সম্ভব না। 9:35 আমাদের মধুমতি এক্সপ্রেস কুষ্টিয়া থেকে ছেড়ে গেল। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন কুমারখালী। চলে আসলাম কুষ্টিয়া বড় স্টেশনে। এই স্টেশনে কোনো আন্তনগর ট্রেন থামে না, আমাদের ট্রেনও থামবে না। এটাই হচ্ছে প্রধান কুষ্টিয়া স্টেশন। এই স্টেশনে দেখা যাচ্ছে স্টেশন মাস্টার সাহেব, তিনি সম্ভবত মহিলা, একজন মহিলা, তিনি সবুজ পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। চড়াইকোল স্টেশন পার হলাম। চড়াইকোলে কোনো বিরতি নেই, এটি লোকাল ট্রেনের জন্য একটি বিরতি স্টেশন। এই চড়াইকোল থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি বেশ কাছে। চলে আসলাম কুমারখালী স্টেশনে। কুমারখালী স্টেশনে ছোট একটি বিরতি হবে। আর আজকে যদি সুন্দরবন এক্সপ্রেস সঠিক সময় রওনা দিয়ে থাকে, তাহলে আর কিছুদিন পরেই সুন্দরবন এক্সপ্রেসের সাথে আমাদের কোনো না কোনো একটা স্টেশনে ক্রসিং হবার কথা। 10:02 আগে কুমারখালী স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য খোকসা। এইখানে দেখা যাচ্ছে সে বিখ্যাত গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহ পর্যন্ত চলাচলকারী যে শাটল ট্রেন, সেই শাটল ট্রেন। এবং এই শাটল ট্রেনে কিন্তু এখনও 5 টাকার টিকিট হয়, মানে এক স্টেশন থেকে আর এক স্টেশন আপনি 5 টাকার বিনিময়ে যাত্রা করতে পারবেন। এবং এই ট্রেনটা আমার কাছে খুব ভালো লাগে। এরকম ট্রেনই আসলে আমাদের দেশে বেশি দরকার। কুমারখালী স্টেশন ছাড়া কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম খোকসা স্টেশনে। কুমারখালী খোকসা একদম পাশাপাশি, দুটি থানা, বেশি সময় লাগে না। খোকসা স্টেশনে 4-5 মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে দিল। এই যে একজন বয়স্ক ব্যক্তি এসেছেন, তিনি প্ল্যাটফর্ম ছাড়াই উঠলেন। তবে এভাবে ওঠাটা অনেক ঝুঁকিপূর্ণ। ঢাকাইয়ের মধ্যে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেসের বাংলাদেশ রেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের যাত্রা শুরু হবে। অনুগ্রহ করে আপনাদের আসন করে গাড়ির কাজ করতে যাওয়ার অবস্থায় গাড়ির টয়লেট ব্যবহার থেকে
পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে ট্রেনের তলে যাওয়ার শেষে প্রয়োজনীয় পানি ফেলে দিচ্ছে। গাড়ি চলাচলের সময়ে দয়া করে গাড়ির দরজা বন্ধ রাখতে সহায়তা করুন। চলে আসলাম পাংশা স্টেশনে। পাংশা স্টেশনে এসে দেখছি এখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটা কোন ট্রেন ঠিক বুঝতে পারছি না, হতে পারে টুঙ্গিপাড়া এক্সপ্রেস হওয়ার সম্ভাবনা আছে যদি আন্তনগর হয়। আমার ধারণা ঠিকই ছিল, এটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আর আমাদের ট্রেন পাংশা থেকে ছেড়ে দিল। টুঙ্গিপাড়া এক্সপ্রেসেও অনেক ভিড়, প্রচুর যাত্রী সমাগম ঘটেছে। প্রতিটা কোচেই একদম যাত্রীরা ঠাসাঠাসি করে বসেছে, এবং আমাদের ট্রেনেরও কিন্তু প্রায় একই অবস্থা, যাত্রী সংখ্যা অনেক। আর পাংশা স্টেশনে 15,944 গ্যালনের এই সেই পানির ট্যাঙ্কি। চলে আসলাম কালুখালী জাংশনে। এই কালুখালী জাংশনে আমাদের চলাচলের দুই প্রান্ত ছাড়াও তৃতীয় দিকটি চলে গেছে গোবরা বা গোপালগঞ্জের দিকে। যাই হোক, রাজবাড়ী স্টেশনে আসার পর কয়েকটি বিষয় আমার মনে হলো। আমি যখন এর আগে মধুমতি এক্সপ্রেসে ভ্রমণ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যখন এই যে ইনকারেক্ট দেওয়া হবে তখন কিন্তু আর শোভন শ্রেণী থাকবে না। এই শোভন শ্রেণীটা অনেকের জন্যই দরকার, কারণ এই গাড়িতে যে পরিমাণ ভিড় এবং এখানে অধিকাংশ মানুষই কিন্তু দরিদ্র, তাদের জন্য যদি 20 টাকা 50 টাকাও বেশি হয় সেটাও দেখা যায় তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে অবস্থা। এখন শোভন শ্রেণী আর এখানে নেই, এখানে শোভন চেয়ার থেকে শুরু হয়। অর্থাৎ কেউ যদি কোনো দাঁড়ানো টিকিটও করতে চায় তাকেও শোভন চেয়ারের ভাড়াই দিতে হবে। তো রাজবাড়ী স্টেশনে আমরা সঠিক সময় চলে এসেছি। 11টার সময় ছেড়ে যাওয়ার কথা, 11টা বেজে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। ওইদিকে চলে আসলো সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে, সুতরাং এখন লাইন ক্লিয়ার থাকবে, যে কোনো সময় সিগন্যাল দিয়ে দিবে এবং আমাদের ট্রেনও যাত্রা শুরু করবে। সুন্দরবন থেকে গেল রাজবাড়ী স্টেশনে, আর আমাদের ট্রেন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে।
চলে এসেছি পাচুরিয়া জাংশনে। এই পাচুরিয়া জাংশন থেকে আমাদের চলাচলের দুটি দিক ছাড়া তৃতীয় দিকটি চলে গেল গোয়ালন্দ ঘাট। পাল্লা হয় ভারী মনে দাম করিলে চলে আসলাম ফরিদপুর। ফরিদপুরেও অনেক আগ্রহী জনতা এখানে এই ট্রেনের সাথে ছবি নেওয়ার জন্য চলে এসেছে। চলে আসলাম তালমা স্টেশনে। তালমা স্টেশনের ছোট্ট একটি বিরতি হবে, এরপর পরবর্তী গন্তব্য আমাদের পুকুরিয়া স্টেশন। তালমা স্টেশনে আমাদের ট্রেন মাত্র 2 মিনিটের মতো দাঁড়ালো, তারপরেই ছেড়ে দিল। আমাদের ট্রেন এখনো কিন্তু সময় মতোই চলছে, কোনো প্রকারের কোনো বিলম্ব নেই। 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে। আসলে এতগুলো বিরতি স্টেশন দিয়ে সময় মেনটেন করা অনেক কঠিন ব্যাপার। এই হচ্ছে তালমা রেলওয়ে স্টেশন। চলে আসলাম পুকুরিয়া স্টেশনে। পুকুরিয়াকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন ভাঙা। প্রকৃতপক্ষে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এই মধুমতি এক্সপ্রেসে ভ্রমণ করতে কিছুটা বিরক্ত লাগবে, কারণ অত্যাধিক বিরতি স্টেশন, মানে কিছুক্ষণ পরপরই ট্রেন দাঁড়াবে, অনেকটা লোকাল ট্রেনের মতো লাগে। এইভাবে দেখা যাচ্ছে 7 ঘন্টার মতো প্রায় যাত্রা করা কিছুটা বিরক্তিকর। কেউ যদি এই লাইনের সৌন্দর্য উপভোগ করতে চান আসতে পারেন রাজশাহী থেকে ঢাকা। তবে মূলত এটা হচ্ছে এই রাস্তার মাঝে বিভিন্ন স্টেশনে যেহেতু ট্রেন থামে, এক স্টেশন থেকে আরেক স্টেশনের অনেক যাত্রী থাকে, তাদের জন্য এটা সুবিধা। যেমন কুষ্টিয়ার মানুষ যারা আছে তারা আসতে পারবে, রাজবাড়ির মানুষ যারা আছে তারা আসতে পারবে, ফরিদপুরের মানুষ, ভাঙার মানুষ তারা ঢাকায় যেতে পারবে বা তারা রাজশাহী যেতে পারবে। তাদের জন্য এটা নিঃসন্দেহে খুবই ভালো একটি রেল সেবা। ভাঙা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা এখন পর্যন্ত 10 মিনিট বিলম্বে আছি।
এই 10 মিনিট বিলম্ব হয়েছে ফরিদপুরের পরে যে লাইন, সে লাইনে হয়তো কোনো সমস্যা ছিল, সেজন্য দুবার ট্রেন থেমে গিয়েছিল এবং বেশ কিছু ধীর গতিতে ট্রেন অতিক্রম করছিল গত 4-5টি স্টেশন। চলে আসলাম শিবচর স্টেশনে। এই শিবচরেও একটা ছোট্ট বিরতি হবে, এরপরে আছে পদ্মা স্টেশন। পদ্মা স্টেশনের পরে হচ্ছে পদ্মা সেতু। দুপুর 1টা বাজার ঠিক 5 মিনিট আগে, মানে 12:55-তে শিবচর স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ছেড়ে গেল। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন পদ্মা। চলে আসলাম পদ্মা স্টেশনে। পদ্মা সেতুর আগে এটাই সর্বশেষ স্টেশন। এই স্টেশনে আমাদের ছোট্ট বিরতি হবে, এরপরে আমরা পদ্মা সেতু অতিক্রম করে মাওয়া স্টেশনে গিয়ে বিরতি দেব। এই ট্রেনে চলাচল করতে গেলে প্রকৃতপক্ষে এতই বিরতি স্টেশনগুলো দেখাতে গেলেই সারাদিন পার হয়ে যাবে। আর প্রাকৃতিক দৃশ্য দেখা বা অন্যান্য বিষয় উপভোগ করা, এটা যুক্ত করলে অনেক বড় ব্যাপার।
1:25 আমাদের মধুমতি এক্সপ্রেস ছেড়ে গেল মাওয়া স্টেশন। সর্বশেষ গন্তব্য ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে বেলা 2:03 আমাদের মধুমতি এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ঢুকলো। আর সেই সাথে আজকের মতো আমার যাত্রা ফুরলো। তো আজকের এই যাত্রার অভিজ্ঞতা আপনারা দেখলেন, আপনাদের মতামত আপনারা জানাবেন। আমার কাছে যাত্রাটি ভালোই লেগেছে, তবে আমার কাছে শুধু মূলত খারাপ লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা নতুন একটা কোচ, মানে নতুনভাবে দেয়া হয়েছে, কিন্তু এই কোচটাকে ধোয়া মোছাও করা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আমি তো ভেবেছিলাম একদম নতুনের মতো করে তারপরে দেয়া হবে, মানে রং পলিশ বা কোথাও ভাঙাচোরা থাকলে সে ভাঙাচোরাগুলো মেরামত করে সব কিছু ঠিকঠাক করে তারপরে দেওয়া হবে, কিন্তু এগুলো কোনো কিছুই করা হয়নি। একদম যে অবস্থায় এটা পড়েছিল সে অবস্থাতেই দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। তাছাড়া আর খারাপ লাগার মতো কিছু পাইনি, কারণ সময়ানুবর্তিতা যথেষ্ট ভালো ছিল, যাত্রাপথও উপভোগ্য ছিল। বিরতি স্থান যদিও বেশি, এটা তো এই ট্রেনের বৈশিষ্ট্য, মানে এই ট্রেনের আগে থেকেই বলা যে এই এতগুলো বিরতি স্টেশন আছে। বিরতিহীনভাবে যেতে চাইলে বা বিরতি কম নিয়ে যেতে চাইলে অন্য ট্রেনে আসতে হবে। তো সবশেষে আমি ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ রেলওয়ে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনকে তার অসাধারণ সার্ভিস দেওয়ার জন্য। আর আজকে আমি এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তীতে নতুন কোনো যাত্রায় হাজির হয়ে যাব আপনাদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।